গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে। আজ দ্বিতীয় পর্ব। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পেশোয়ার দিনের ১১৪ ডিগ্রি ভুলে গিয়ে মোলায়েম বাতাস দিয়ে সর্বাঙ্গের গ্লানি খেদ ঘুচিয়ে দেয়। রাস্তাঘাট যেন ঘুম থেকে জেগে উঠে হাই তুলে ঘোড়ার গাড়ির খটখটানি দিয়ে তুড়ি দিতে থাকে। পাঠান বাবুরা তখন সাজগোজ করে হাওয়া খেতে বেরোন, পায়ে জরির পয়জার, পরনে পপলিনের শিলোয়ার। তার ভাঁজ ধারালো ছুরির মতো ক্রিজের দুদিক বেয়ে কেতায় কেতায় নেমে এসেছে। মুড়ির ভেতরে লাল সুতোর গোলাপি আভা, গায়ে রঙিন সিল্কের লম্বা শার্ট, আর মাথায় যে পাগড়ি, তার তুলনা পৃথিবীর অন্য কোনো শিরাভরণের সঙ্গে হয় না। বাঙালির শিরাভরণ দেখে অভ্যাস নেই। টুপি বলুন, হ্যাট বলুন, সবই তার কাছে অবান্তর ঠেকে। মনে হয় বাইরে থেকে জোর করে চাপানো। কিন্তু মধ্যবিত্ত ও ধনী পাঠানের পাগড়ি দেখে মনে হয় ভগবান মানুষকে মাথাটা দিয়েছেন নিতান্ত ওই পাগড়ি জড়াবার উপলক্ষ হিসেবে। কামিয়ে জুমিয়ে গোঁফে আতর মেখে আর সেই ভুবনমোহন পাগড়ি বেঁধে খান সাহেব যখন সাঁঝের ঝোঁকে পেশাওয়ারের রাস্তায় বেরোন, তখন কে বলবে তিনি জাকারিয়া স্ট্রিটের পাঠানের জাত ভাই? কোথায় লাগে তার কাছে তখন হলিউডের ইভিনিং ড্রেস পরা হিউম্যানদের দল? ফুরফুরে হাওয়া গাছের মাথায় চিরুনি চালিয়ে খান সাহেবদের পাগড়ির চূড়ো দুলিয়ে, ফুলের দোকানে ঝোলানো মালাতে কাপন লাগিয়ে, আর সর্বশেষে আহমদ আলীর দুকান ছোঁয়া গোঁফে হাত বুলিয়ে নামল আমার শ্রান্ত ভালে, তপ্ত গ্রীষ্মের দগ্ধ দিনান্তের সন্ধ্যাকালে। এ যেন বাংলাদেশের জ্যৈষ্ঠ শেষের নববর্ষণ। শীতল জলধারার পরিবর্তে এ যেন মাতৃহস্তের স্নিগ্ধমন্দ মলয় ব্যঞ্জন। কোন এক নৃশংস ফারাওয়ের অত্যাচারে দিবাভাগে দেশের জনমানব প্রাণীপতঙ্গ দলে দলে ভূগর্ভে আশ্রয় নিয়ে প্রহর গুনছিল। পশ্চিম পিরামিডে তার অবসানের সঙ্গে সঙ্গে উত্তর বাতাস যেন মোজেসের অভয়বাণী দিয়ে গেল। দিকে দিকে নতুন প্রাণের সাড়া, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। কিন্তু জেগে উঠেই মানুষের সবচেয়ে প্রয়োজন কি আহারের? রুটি আর কাবাবওয়ালার দোকানের সামনে কি অসম্ভব ভিড়। বোরকা পরা মেয়ে, সবে হাঁটতে শিখেছে ছেলে, বাঁ হাত মরণের দিকে, ডান হাত রুটিওয়ালার দিকে বাড়িয়ে বুড়ো, সবাই ঝাঁপিয়ে পড়েছে আহারের সন্ধানে। রুটিওয়ালা সেই ক্ষুধার্তদের শান্ত করার জন্যে কাউকে কাতর কণ্ঠে ভাই, কাউকে বারাদার, কাউকে জানেমান, কাউকে আগা যান, পশতু, পাঞ্জাবি, ফার্সি, উর্দু 4টে ভাষায় সে একসঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছে। ওদিকে তন্দুরের ভেতর লম্বা লোহার আঁকশি চালিয়ে রুটি টেনে টেনে উঠাচ্ছে রুটিওয়ালা ছোকরারা। গনগনে আগুনের টকটকে লাল আভা পড়েছে তাদের কপালে গালে। বড় বড় বাবরি চুলের জুলফি থেকে থেকে চোখ মুখ ঢেকে ফেলছে। দুহাত দিয়ে রুটি তুলছে, সরাবার ফুরসত নেই। বুড়ো রুটিওয়ালার দাড়ি হাওয়ায় দুলছে। কাজের হিঁড়িকে তার বজ্র বাঁধন পাগড়ি পর্যন্ত টেরচা হয়ে একদিকে নেমে এসেছে। ছোকরাদের কখনো তম্বি করে, জুদকুন জুদকুন, জলদি করো জলদি করো। খদ্দেরদের কখনো কাকুতি মিনতি, হে ভ্রাত, হে বন্ধু, হে আমার প্রাণ, হে আমার দিলজান, সবুর করো সবুর করো। তাজা গরম রুটি দি বলেই তো এত হাঙ্গাম হুজ্জত, বাসি দিলে কি এতক্ষণ তোমাদের দাঁড় করিয়ে রাখতুম? বোরকার আড়াল থেকে কে যেন বলল, বয়স বোঝার জন্যই, তোর তাজা রুটি খেয়ে খেয়েই তো পাড়ার 3 পুরুষ মরল, তুই বুঝি লুকিয়ে লুকিয়ে বাসি খাস? তাই দে না। বোরকা পরে ওই যা, তা না হলে পাঠান মেয়েও স্বাধীন। রুটির পর ফুল কিংবা আতর। মনে পড়ল মহাপুরুষ মুহম্মদের একটি বচন, সত্যেন দত্তের তর্জমা, জোটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনেও ক্ষুধার লাগি, জুটে যায় যদি 2টি পয়সা, ফুল কিনে নিও হে অনুরাগী। পাঠান অত্যন্ত অলস এবং আড্ডাবাজ, কিন্তু আরাম প্রয়াসী নয়।
এবং যেটুকু সামান্য তার বিলাস, তার খরচাও ভয়ঙ্কর বেশি কিছু নয়। দেশভ্রমণকারী গুণীদের মুখে শোনা যে যাদের গায়ের জোর যেমন বেশি, তাদের স্বভাবও হয় তেমনি শান্ত। পাঠানদের বেলায়ও দেখলুম কথাটা খাঁটি। কাগজে আমরা হামেশাই পাঠানদের লুটতরাজের কথা পড়ি, তার কারণও আছে। অনুর্বর দেশ ব্যবসা বাণিজ্য করতে জানে না, পল্টনে তো আর তামাম দেশটা ঢুকতে পারে না, কাজেই লুটতরাজ করা ছাড়া অন্য উপায় কোথায়? কিন্তু পেটের দায়ে যে অপকর্ম সে করে, মেজাজ দেখাবার জন্যে তা করে না। তার আসল কারণ অবশ্য পাঠানের মেজাজ সহজে গরম হয় না। পাঞ্জাবিদের কথা স্বতন্ত্র, এবং হলেও সে চট করে বন্দুকের সন্ধান করে না। তবে সব জিনিসেরই দুটো একটা ব্যত্যয় আছে। পাঠান তো আর খুদ খোদা তালার আপন হাতে বানানো ফিরিস্তা নয়। বেঈমান বললে পাঠানের রক্ত খাইবার পাসের টেম্পারেচার ছাড়িয়ে যায়, আর ভাইকে বাঁচাবার জন্যে সে অত্যন্ত শান্ত মনে যোগাসনে বসে আঙুল গোনে নিদেন পক্ষে তাকে কটা খুন করতে হবে। কিন্তু হিসেব নিকেশে সাক্ষাৎ বিদ্যাসাগর বলে প্রায় ভুল হয়, আর দুটো চারটে লোক বেঘরে প্রাণ দেয়। তাই নিয়ে তম্বিতম্বা করলে পাঠান সকাতর নিবেদন করে, কিন্তু আমার যে 4 বুলেটের বাজে খরচা হলো তার কি? তাদের গোষ্ঠীকুটুম কান্নাকাটি করছে, কিন্তু একজনে একবারের তরে আমার বাজে খরচার খেসারতির কথা ভাবছে না। ইনসান বড়ই খুদপরস্ত, সংসার বড়ই স্বার্থপর। পরশু রাতের দাওয়াতে এরকম নানা গল্প শুনলুম। এসব গল্প বলার অধিকার নিমন্ত্রিত ও রবাহুতদের ছিল। একটা জিনিসে বুঝতে পারলুম যে এদের সকলেই খাঁটি পাঠান। সে হলো তাদের খাবার কায়দা। কার্পেটের ওপর চওড়ায় 2 হাত, লম্বায় 20-30 হাত, প্রয়োজন মতো একখানা কাপড় বিছিয়ে দেয়। সেই দস্তরখানের দুদিকে সারি বেঁধে এক সারি অন্য সারির মুখোমুখি হয়ে বসে। তারপর সব খাবার মাঝারি সাইজের প্লেটে করে সেই দস্তরখানে সাজিয়ে দেয়। 3 থালা আলু গোস্ত, 3 থালা শিক কাবাব, 3 থালা মুরগি রোস্ট, 3 থালা সিনা কলিজা, 3 থালা পোলাও, এইরকম ধারা সব জিনিস একখানা দস্তরখানের মাঝখানে, 2খানা 2 প্রান্তে। বাঙালি আপন আপন থালা নিয়ে বসে। রান্নাঘরের সব জিনিসই কিছু না কিছু পায়। পাঠানদের বেলায় তা নয়। যার সামনে যা পড়ল তাই নিয়েই সে সন্তুষ্ট। প্রাণ গেলেও কেউ কখনো বলবে না, আমাকে একটু মুরগি এগিয়ে দাও, কিংবা আমার শিক কাবাব খাবার বাসনা হয়েছে। মাঝে মাঝে অবশ্য হঠাৎ কেউ দরদ দেখিয়ে চেঁচিয়ে বলে, আরে হোতায় দেখো, গোলাম মোহাম্মদ ঢ্যাঁড়স চিবোচ্ছে, ওকে একটু পোলাও এগিয়ে দাও না। সবাই তখন হাঁ হাঁ করে সব কটা পোলাওয়ের থালা ওর দিকে এগিয়ে দেয়। তারপর মজলিস গাল গল্পে ফের মশগুল। ওদিকে গোলাম মোহাম্মদ শুকনো পোলাওয়ের মরুভূমিতে তৃষ্ণায় মারা গেল, না মাংসের থই থই ঝোলে ডুবে গিয়ে প্রাণ দিল, তার খবর ঘণ্টাখানেক ধরে আর কেউ রাখে না। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাঠান আড্ডা জমাবার খাতিরে অনেক রকম আত্মত্যাগ করতে প্রস্তুত। গল্পের নেশায় বেখেয়ালে অন্তত 8 ডজন অতিথি শুকনো রুটি চিবিয়েই যাচ্ছে। অবচেতন ভাবটা এই, পোলাও মাংস বাঁচতে হয়, দেখতে হয়, বহুত বায়নাক্কা। তাহলে লোকের মুখের দিকে তাকাবো কি করে? আর না তাকালে গল্প জমবেই বা কি করে? অথচ এরা সবাই ভদ্র সন্তান, 2 পয়সা কামায়ও বটে। বাড়িতে নিশ্চয়ই পছন্দ মাফিক পোলাও কালিয়া খায়। কিন্তু পাঠান জীবনের প্রধান আইন, একলা বসে নবাবী খানা খাওয়ার চেয়ে ইয়ারবক্সির সঙ্গে শুকনো রুটি চিবানো ভালো। ওমর খৈয়ামও বলেছেন, তব সাথী হয়ে দগ্ধ মরুতে পথ ভুলে তবু মরি, তোমারে ছাড়িয়ে মসজিদে গিয়া কি হবে মন্ত্রস্বরী। কিন্তু ওমর বুর্জোয়া কবির বিদগ্ধ পদ্ধতিতে আপন বক্তব্য প্রকাশ করেছেন। পাঠান ভাঙা ভাঙা উর্দুতে ওই একই আপ্তবাক্য প্রলেতারিয়া কায়দায় জানায়, দোস্ত তোমাহারি রুটি হামারা গোস্ত। অর্থাৎ নেমন্তন্ন করেছ সেই আমার পরম সৌভাগ্য, শুধু শুকনো রুটি কুছ পরোয়া নেহি, আমি আমার মাংস কেটে দেব। কাব্যজগতে যে হাওয়া বইছে
তাতে মনে হয় ওমরের শরাবের চেয়ে মজুরের ধেনোর কদর বেশি। তবে একটা কথা বলে দেয়া ভালো, পাঠানের ভেতর বুর্জোয়া প্রলেতারিয়ায় যে তফাত, সেটুকু সম্পূর্ণ অর্থনৈতিক। অনুভূতির জগতে তারা একই মাটির আসনে বসে, আর চিন্তাধারায় যে পার্থক্য, সে শুধু কেউ খবর রাখে বেশি, কেউ কম। কেউ শেক্সপিয়ার পড়েছে, কেউ পড়েনি। ভালো মন্দ বিচার করার সময় দুই দলে যে বিশেষ প্রভেদ আছে তা মনে হয়নি। আচার ব্যবহারে এখনও তারা গোষ্ঠীর ঐতিহ্যগত সনাতন জান দেওয়া নেওয়া পন্থা অনুসরণ করে। এসব তত্ত্ব আমাকে বুঝিয়ে বলেছিলেন ইসলামিয়া কলেজের এক অধ্যাপক। অনেকক্ষণ ধরে নানা রং নানা দাগ কেটে সমাজতাত্ত্বিক পটভূমি নির্মাণ করে বললেন, এই ধরুন আমার সহকর্মী অধ্যাপক ক্ষুধাবক্সের কথা। ইতিহাসে অগাধ পণ্ডিত, ইহ সংসারের সব কিছু তিনি অর্থনীতি দিয়ে জলের মতো তরল করে এই তৃষ্ণার দেশে অহরহ ছেলেদের গলায় ঢালছেন। ধর্ম পর্যন্ত বাদ দেন না। যীশুখ্রিস্ট তার ধর্ম আরম্ভ করেছিলেন ধনের নবীন ভাগবণ্টন পদ্ধতি নির্মাণ করে। তাতে লাভ হওয়ার কথা গরিবেরই বেশি, তাই সবচেয়ে দুঃখী জেলেরা এসে জুটেছিল তার চতুর্দিকে। মহাপুরুষ মুহাম্মদ নাকি সুদ তুলে দিয়ে অর্থ বণ্টনের জমিকে আরবের মরুভূমির মতো সমতল করে দিয়েছিলেন। এসব তো ইহলোকের কথা। পরলোক পর্যন্ত ক্ষুধাবক্স অর্থনীতির রেঁদা চালিয়ে চিকন মসৃণ করে দিয়েছিলেন। কিন্তু থাক এসব কচকচানি। মোদ্দা কথা হচ্ছে যে ভদ্রলোক ইতিহাসের দূরবীনে আপন চোখটি এমনই চেপে ধরে আছেন যে অন্য কিছু তার নজরে পড়ে কিনা সে বিষয়ে আমাদের সকলের মনে গভীর সন্দেহ ছিল। মাসখানেক পূর্বে তার বড় ছেলে মারা গেল। ম্যাট্রিক ক্লাসে পড়ত, মেধাবী ছেলে, বাপেরই মতো পড়াশোনায় মশগুল থাকত। বড় ছেলে মারা গিয়েছে, চোট লাগার কথা, কিন্তু ক্ষুধাবক্স নির্বিকার। সময় মতো কলেজে হাজিরা দিলেন। চায়ের সময় আমরা সন্তর্পণে শোক নিবেদন করতে গিয়ে আরেক প্রস্থ লেকচার শুনলাম। জরথ্রুস কোন অর্থনৈতিক কারণে রাজা গুশতাসকে তার নতুন ধর্মে দীক্ষিত করেছিলেন। 3 দিন বাদে দুষ্টা ছেলে টাইফয়েডে মারা গেল। ক্ষুধাবক্স বৌদ্ধ ধর্মের কি এক পিটক না খোদায় মালুম কি, তাই নিয়ে বাহ্য জ্ঞান শূন্য। 1 মাস যেতে না যেতে স্ত্রী মারা গেলেন পিত্রালয়ে। ক্ষুধাবক্স তখন সিন্ধুর পারে পারে সিকান্দার শাহের বিজয় পন্থার অর্থনৈতিক কারণ অনুসন্ধানে নাক কান বন্ধ করে তুরীয় ভাব অবলম্বন করেছেন। আমরা ততদিনে ক্ষুধাবক্সের আশা ছেড়ে দিয়েছি। লোকটা ইতিহাস করে করে অমানুষ হয়ে গিয়েছে, এই তখন আমাদের দৃঢ় বিশ্বাস। আর পাঠান সমাজ যখন মনুষ্যজাতির সর্বোচ্চ গৌরবস্থল, তখন আর কি সন্দেহ যে ক্ষুধাবক্সের পাঠানত্ব সম্পূর্ণ কর্পূর হয়ে গিয়ে তার ঐতিহাসিক টেলিস্কোপের পাল্লারও বহু ঊর্ধ্বে দূর দূরান্তরে পঞ্চেন্দ্রিয়াতীত কোনো সূক্ষ্ম লোকে বিলীন হয়ে গিয়েছে। এমন সময় মারা গেল তার ছোট ভাই, পল্টনে কাজ করত। ক্ষুধাবক্সের আর কলেজে পাত্তা নেই। আমরা সবাই গেলুম খবর নিতে। গিয়ে দেখি এক প্রাগৈতিহাসিক ছেঁড়া গালচের ওপর ক্ষুধাবক্স গড়াগড়ি দিচ্ছেন। পুঁথিপত্র, ম্যাপ, কম্পাস চতুর্দিকে ছড়ানো। গড়াগড়িতে চশমার একটা পরকলা ভেঙে গিয়েছে। ক্ষুধাবক্সের বুড়ো মামা বললেন 2 দিন ধরে জলস্পর্শ করেননি। হাউ হাউ করে কাঁদেন আর বলেন আমার ভাই মারা গিয়েছে। শোকে যে মানুষ এমন বিকল হতে পারে পূর্বে আর কখনো দেখিনি। আমরা সবাই নানা রকমের সান্ত্বনা দেবার চেষ্টা করলুম, কিন্তু ক্ষুধাবক্সের মুখে ওই এক কথা, আমার ভাই মরে গিয়েছে। শেষটায় আর থাকতে না পেরে আমি বললুম, আপনি পণ্ডিত মানুষ, শোকে এত বিচলিত হচ্ছেন কেন? আর আপনার সহ্য করবার ক্ষমতা যে কত অগাধ সে তো আমরা সবাই দেখেছি। 2টি ছেলে, স্ত্রী মারা গেল, আপনাকে তো এতটুকু কাতর হতে দেখিনি। ক্ষুধাবক্স আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি বদ্ধ উন্মাদ, কিন্তু মুখে কথা ফুটল। বললেন, আপনি পর্যন্ত এই কথা বললেন? ছেলে মরেছিল তো কি, আবার ছেলে হবে। বিবি মরেছেন তো কি, নতুন শাদী করব, কিন্তু ভাই পাবো কোথায়? তারপর আবার হাউ হাউ করে কাঁদেন আর বলেন আমার ভাই মরে গিয়েছে। অধ্যাপক বলা শেষ করলে আমি বললুম, লক্ষণের মৃত্যু শোকে রামচন্দ্রও ওই রকম বিলাপ করেছিলেন। আহমদ আলী বললেন, লক্ষ্মণ, রামচন্দ্রজি, হিন্দুদের কি একটা গল্প আছে না, সেইটা আমাদের শুনিয়ে দিন না,
আপনি তো কখনো গল্প বলেন না, শুধু শোনেনি। হে আল্লাহ, আদিকবি বাল্মীকি যে গল্প বলেছেন আমাকে সে গল্প নতুন করে আমার টোটা ফোটা উর্দু দিয়ে বলতে হবে। নিবেদন করলুম, অধ্যাপক ক্ষুধাবক্সকে অনুরোধ করবেন, রামায়ণের নাকি অর্থনৈতিক ব্যাখ্যাও আছে। অধ্যাপক শুধালেন, কিন্তু রামচন্দ্রজি জবরদস্ত লড়নেওয়ালা ছিলেন নয় কি? আমি বললাম, আলবাত। অধ্যাপক বললেন, ওই তো হলো আসল তত্ত্ব কথা। বীর পুরুষ আর বীরের জাতমাত্রই ভাইকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসে। পাঠানদের মতো বীরের জাত আর কোথায় পাবেন বলুন? আমি বললাম, কিন্তু অধ্যাপক ক্ষুধাবক্স তো বীর পুরুষ ছিলেন না। অধ্যাপক পরম পরিতৃপ্তি সহকারে বললেন, সেই তো গুহ্যতর তত্ত্ব। অধ্যাপকই করো আর যাই করো, পাঠানত্ব যাবে কোত্থেকে? অর্থনৈতিক কারণ ফারণ সব কিছুই অত্যন্ত পাতলা ফিল্ম, একটু খোঁচা লাগলেই আসল পেলেট বেরিয়ে পড়ে। মেজর মোহাম্মদ খান বললেন, ভাইকে ভালোবাসার জন্য পাঠান হওয়ার কি প্রয়োজন? ইউসুফও তো বেনিয়ামিনকে ভয়ঙ্কর ভালোবাসতেন। অধ্যাপক বললেন, ইহুদিদের কথা বাদ দিন, আদমের এক ছেলে আরেক ছেলেকে খুন করেননি? আমি বললুম, কিন্তু পাঠানরা ইহুদিদের হারিয়ে যাওয়া 12 উপজাতির একটা নয়? কোথায় যেন ওইরকম একটা থিওরি শুনেছিলাম যে সেই উপজাতি যখন দেখল তাদের কপালে শুকনো মরা আফগানিস্তান পড়েছে, তখন হাওমাও করে কেঁদে উঠেছিল, অর্থাৎ ফার্সিতে যাকে বলে ফগান করেছিল। তাই তো তাদের নাম আফগান। আর আপনারা তো আসলে আফগান, এদেশে বসবাস করে হিন্দুস্তানি হয়েছেন। অধ্যাপক পণ্ডিতের হাসি হেসে বললেন, 30 বছর আগে এ কথা বললে আপনাকে আমরা সাবাসী দিতুম, কিন্তু এখন ওসব বদলে গিয়েছে। তখন আমরা জানতুম না যে দুনিয়ার বড় বড় জাতেরা নিজেদের আর্য বলে গৌরব অনুভব করছে। তখনও রেওয়াজ ছিল খানদানি হতে হলে বাইবেলের ইহুদি চিড়িয়াখানায় কোনো না কোনো খাঁচায় সিংহ বাঁদর কিছু না কিছু একটা হতেই হবে। এখন সেসব দিন গিয়েছে, এখন আমরা সবাই আর্য। বেদভেদ কিসব আছে না, সেগুলো সব আমরাই আউড়েছি। সিকান্দার শাহকে লড়াইয়ে আমরাই হারিয়েছি, আর গান্ধার ভাস্কর্য আমাদেরই কাঁচা বয়সের হাত মকসর নমুনা। গান্ধার আর কান্দাহার একই শব্দ। আরবি ভাষায় গ অক্ষর নেই বলে আরব বহুগলিকেরা ক ব্যবহার করেছেন। পাণ্ডিত্যের অগাধ সাগরে তখন আমার প্রাণ যায় যায়। কিন্তু বিপদে আপদে মুশকিল আসান হামেশাই পুলিশ। আহমদ আলী আমার দিকে তাকিয়ে বললেন, প্রফেসরের ওসব কথা গায়ে মাখবেন না। ইসলামিয়া কলেজের চায়ের ঘরে যে আড্ডা জমে, তারই খানিকটা পেতলে নিয়ে তিনি সুন্দর ভাষায় রঙিন গেলাসে আপনাকে ঢেলে দিচ্ছেন। কিন্তু আসল পাঠান এসব জিনিস নিয়ে কখনো মাথা ঘামিয়ে পাগড়ির প্যাঁচ ঢিলে করে না। আফ্রিদি আফ্রিদি হলো দুনিয়ার সেরা জাত। মোমান্দ বলে, বাজে কথা। খুদাতালার খাস পেয়ারা যদি কোনো জাত দুনিয়ায় থাকে, তবে সে হচ্ছে মোমান্দ জাত। এমনকি তারা নিজেদের আফগান বলেও স্বীকার করে না। আমি জিজ্ঞাসা করলুম, তাই বুঝি আপনারা স্বাধীন আফগানিস্তানের অংশ হতে চান না? ভারতবর্ষ স্বাধীন হলে স্বাধীন পাঠান হয়ে থাকবেন বলে? সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বললেন, আলবাত না, আমরা স্বাধীন ফ্রন্টিয়ার হয়ে থাকব। সে মুলুকের নাম হবে পাঠান মুলুক। অধ্যাপক বললেন, পাঠানের সোপবক্স লেকচার শুনেনি বুঝি কখনো? সে বলে, ভাই পাঠান সাহেব, এসো আমরা সব উড়িয়ে দিই, ডেমোক্রেসি, অটোক্রেসি, ব্যুরোক্রেসি, কমিউনিজম, ডিক্টেটরশিপ, সব। আরেক পাঠান তখন চেঁচিয়ে বলে, তুই বুঝি অ্যানার্কিস্ট? পাঠান বলল, না, আমরা অ্যানার্কিও উড়িয়ে দেব। বুঝতে পেরেছেন? আমি বললাম, বিলক্ষণ। রবীন্দ্রনাথও বলেছেন, একেবারে বুঁদ হয়ে যাবে, ঝিম হয়ে যাবে, ভোঁ হয়ে যাবে, তারপর না হয়ে যাবে। এই তো? ঠিক ধরেছেন। আমি বললাম, ভারতবর্ষের অংশ যখন হবেন না, তখন দয়া করে রাশানদের আপনারাই ঠেকিয়ে রাখবেন। সবাই সমস্যারে বলল, আলবাত। পৃথিবীর আর সব দেশে যেতে হলে একখানা পাসপোর্ট জোগাড় করে যে কোনো বন্দরে গিয়ে হাজির হলেই হলো। আফগানিস্তান যেতে হলে সেটি হবার জনি। পেশোয়ার পৌঁছে আবার নতুন স্ট্যাম্পের প্রয়োজন, সেও আবার 3 দিন পর নাকচ হয়ে যায়। খাইবার পাসের আশেপাশে কখন যে দাঙ্গা হাঙ্গামা লেগে যায় তার স্থিরতা নেই বলেই এই বন্দোবস্ত।
আবার এই 3 দিনের মেয়াদি স্ট্যাম্প সত্ত্বেও হয়তো খাইবারের মুখ থেকে মোটর ফিরিয়ে দিতে পারে, যদি ইতিমধ্যে কোনো বখেড়া লেগে গিয়ে থাকে। সেই স্ট্যাম্প নিয়ে বাড়ি ফিরছি, এমন সময় দেখি হরেক রকমের বিদেশি লোকে ভর্তি কতগুলো বাস পশ্চিম দিকে যাচ্ছে। আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, এগুলো কোথায় যাচ্ছে? তিনি ধমক দিয়ে বললেন, এগুলো কাবুল যায় না। তারপর অন্য কথা পাড়বার জন্যে বললেন, বাংলাদেশের একটা গল্প বলুন না। আমি মনে মনে বললুম, আচ্ছা তবে শোনো। বাইরে বললুম, গল্প বলা আমার আসে না, তবে একটা জিনিসে পাঠানে বাঙালিতে মিল দেখতে পেয়েছি, সেইটা আপনাকে বলছি শুনুন। এখানে যেরকম সব কারবার পাঞ্জাবি আর শিখদের হাতে, কলকাতায়ও কারবারের বেশিরভাগ অবাঙালির হাতেই। আর বাঙালি যখন ব্যবসা করে তার কায়দাও আজব তখন। আমি তখন এলিয়েট রোডে থাকতুম, সেখানকার দোকানপাট ফিরিঙ্গিদের, মুসলমানদের কিছু কিছু দর্জির দোকান আর লন্ড্রি, ব্যাস। তার মাঝখানে এক বাঙালি মুসলমান ঝাঁ চকচকে ফ্যান্সি দোকান খুলল। লোকটির বেশভূষা দেখে মনে হলো শিক্ষিত ভদ্রলোকের ছেলে। স্থির করলুম, সাহস করে দোকান যখন খুলেছে তখন তাকে প্যাট্রোনাইজ করতে হবে। জোর গরম পড়েছে, বেলা 2টো, শহরের চরকিবাজির মতো ঘুরতে হয়েছে। দেদার সাবান চোখে পড়েছে, কিন্তু কিনিনি। ভদ্রলোকের ছেলেকে প্যাট্রোনাইজ করতে হবে। ট্রাম থেকে নেমে দোকানের সামনে এসে দেখি ভদ্রলোক নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। পাখিটা খাঁচায় ঘুমোচ্ছে, ঘড়িটা পর্যন্ত সেই যে 12টায় ঘুমিয়ে পড়েছিল এখনো জাগেনি। আমি মোলায়েম স্বরে ডাকলুম, ও মশাই, মশাই। ফের ডাকলুম, ও সাহেব, সাহেব। কোনো সাড়া শব্দ নেই। বেজায় গরম, আমারও মেজাজ একটু একটু উষ্ণ হতে আরম্ভ করেছে। এবার চেঁচিয়ে বললুম, ও মশাই, ও সাহেব। ভদ্রলোক আস্তে আস্তে বোয়াল মাছের মতো 2 রাঙা টকটকে চোখ সিকিটা খুলে বললেন, আগে। তারপর ফের চোখ বন্ধ করলেন। আমি বললুম, সাবান আছে? পামলিভ সাবান? চোখ বন্ধ রেখেই উত্তর দিলেন, না। আমি বললুম, সে কি কথা, ওই তো রয়েছে শোকেসে। ও বিক্রির না। তারপর আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, পাঠানরা বুঝি এরকম ব্যবসা করে? তিনি তো খুব খানিকক্ষণ ধরে হাসলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কেন বলুন তো? আমি উত্তর দিলুম, ওই যে বললেন এসব বাস কাবুল যায় না। এইবার আহমদ আলী থমকে দাঁড়ালেন, দেয়ালের দিকে ঘুরে কোমরে 2 হাত দিয়ে অনেকক্ষণ ধরে ঠাঁ ঠাঁ করে হাসলেন। সে তো হাসি নয়, হাসির দমক। আমি ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন তার হাসি থামবে। উত্তর দিলেন ভালো। বললেন, এসব বাস খাইবার পাস অবধি গিয়েই ব্যাস। আমি শুধালুম, এই সামান্য রসিকতায় আপনি এত প্রচুর হাসতে পারেন কি করে? কেন পারব না? হাসি কি আর গল্পে ঠাসা থাকে? হাসি থাকে খুশ দিলে। আপনাকে বলিনি স্বাধীনতা কোথায় বাসা বেঁধে থাকে? রাইফেলে নয়, বুকের খুনে। একটা গল্প শুনবেন? ওই দেখছেন, হোথায় চায়ের দোকানই বটতলায় বেঞ্চি পেতে দিয়েছে, চলুন না। পাঠান মাত্রই মারাত্মক ডেমোক্রেট, নির্জলা টাঙাওয়ালা বিড়িওয়ালার চায়ের দোকান। আহমদ আলী তার বিশাল বপুখানা ওজন সম্বন্ধে সচেতন বলে খুঁটির ওপর ভর দিয়ে বসলেন। আমি আমার তনুখানা যেখানে খুশি রাখলুম। বললেন, ওমর খৈয়ামের এক রাত্রে বড্ড নেশা পেয়েছে, কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন 5খানা রুবাইয়াত শেষ না করে উঠবেন না। জানেন তো কিরকম ঠাস বুননির কবিতা। শেষ করতে করতে রাত প্রায় কাবার হয়ে এলো। মদের দোকানে যখন পৌঁছলেন তখন ভোর হব। হুঙ্কার দিয়ে বললেন, নিয়ে এসো তো হে আকপাত্তর উৎকৃষ্ট সিরাজি। মদওয়ালা কাচুমাচু হয়ে বলল, হুজুর এত দেরিতে এসেছেন, রাত কাবারের সঙ্গে সঙ্গে মদও কাবার হয়ে গিয়েছে। ওমর নরম হয়ে বললেন, সিরাজি নেই তো অন্য কোনো মাল দাও না। মদওয়ালা বলল, শরম কি বাত, কিচ্ছু নেই হুজুর। ওমর বললেন, ওইসব যে এঁটো পেয়ালাগুলো গড়াগড়ি যাচ্ছে সেগুলো ধুয়ে নিয়ে তাও দাও দেখিনি। নেশার জিম্মাদারি আমার।
হিম্মতের জিম্মাদারি, হাসির জিম্মাদারি, নেশার জিম্মাদারি কিসে কার সে সম্বন্ধে আলোচনা করার পূর্বেই দেখতে পেলুম রাস্তা দিয়ে যাচ্ছেন সেই ভেজাল পাঠান। তার ব্রাত্যদোষ, তিনি 3 মাস লাহোরে কাটিয়েছিলেন, রমজান খান। আমি আহমদ আলীকে আঙুল দিয়ে দেখালুম, আর যায় কোথায়? ও রমজান খান, জানেমান, এদিকে এসো। আমাকে তম্বি করে বললেন, আশ্চর্য লোক, আমি না ডাকলে আপনি ওকে যেতে দিতেন এই গরমে? লোকটা সর্দি গরমি হয়ে মারা যেত না? আল্লাহ রাসূলের ডর ভয় নেই? রমজান খান এসে বললেন, ভগিনীপতির অসুখ, তার করতে যাচ্ছি, বলেই ঝুপ করে বেঞ্চিতে বসে পড়লেন। আহমদ আলী সান্ত্বনা দিয়ে বললেন, হবে হবে, সব হবে। টেলিগ্রাফের তার শক্ত মালে তৈরি, 2-4 ঘন্টায় ক্ষয়ে যাবে না। সুখবর শোনো, সৈয়দ সাহেব একখানা বহুত উমদা গল্প পেশ করেছেন। বলে তিনি আমার কাঁচা সিদ্ধ গল্পে বিস্তর টমাটোর রস আর উস্টার সস ঢেলে রমজান খানকে পরিবেশন করলেন। বারে বারে বলেন, ও সাবান বিক্কিরিন না, এ বাস কাবুল যায় না। হে যেন বাংলাদেশের পূর্ব আকাশে সূর্যোদয় আর পেশাওয়ারের পশ্চিম আকাশ লাল হয়ে গেল, হুবহু একই রং। রমজান খান বললেন, তা তো বুঝলুম, কিন্তু বাঙালিয়ার পাঠানে আরেকটা জায়গায় সখ্ত গরমিল আছে। আমি শুধালুম, কিসে? রমজান খান বললেন, আমি সিন্ধু নদ পেরিয়ে আহমদ আলীর পাক নজরে যে মহাপাপ করেছি, এটা সেই সিন্ধু পারের কাহিনী। তবে আটকের কাছে নয়, অনেক দক্ষিণে, সেখানে সিন্ধু বেশ চওড়া। তারই বালুচরে বসে দুপুর রোদে 8 জন পাঠান ঘামছে। উট ভাড়া দিয়ে তারা 96 টাকা পেয়েছে, কিন্তু কিছুতেই সমানে সমান ভাগ বাটোয়ারা করতে পারছে না। কখনো কারো হিস্সায় কম পড়ে যায়, কখনো কিছু টাকা উপরি থেকে যায়। ক্রমাগত নতুন করে ভাগ হচ্ছে, হিসাব মিলছে না। ঘাম ঝরছে আর মেজাজ তিরিক্ষি হয়ে গলাও চড়ছে। এই সময় তারা দেখতে পেল অন্য পার দিয়ে এক বেনে তার পুঁটলি হাতে করে যাচ্ছে। সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বেনেকে ডাকল এপারে এসে তাদের টাকার ফয়সালা করে দিয়ে যেতে। বেনে হাত পা নেড়ে বোঝালো, অত মেহনত তার সইবে না, আর কত টাকা কজন লোক তাই জানতে চাইল। 4 কুড়ি 10 ও তার উপর 6 টাকা আর হিস্সেদার 8 জন। বেনে বলল, 12 টাকা করে নাও। পাঠানরা চেঁচিয়ে বলল, তুই একটু সবুর কর, আমরা দেখে নিচ্ছি বকরা ঠিক ঠিক মেলে কিনা। মিলে গেল, সবাই অবাক। তখন তাদের সর্দার চোখ পাকিয়ে বলল, এতক্ষণ ধরে আমরা চেষ্টা করলুম, হিসেব মিলল না, এখন মিলল কি করে? ব্যাটা নিশ্চয়ই কিছু টাকা সরিয়ে নিয়ে হিসেব মিলিয়ে দিয়েছে। ওপার থেকে সে যখন হিসেব মেলাতে পারে, তখন নিশ্চয়ই কিছু টাকা সরাতেও পারে। পাকড়ো শালাকো। রমজান খান বললেন, বুঝতেই পারছেন, পরোপকার করতে গিয়ে বেনের পর অবস্থা। ভাগ্যিস সিন্ধু সেখানে চওড়া, আর বেনেরা আর কিছু না পারুক, ছুটতে পারে আরবি ঘোড়ার চেয়েও তেজে। সে যাত্রা বেনে বেঁচে গেল। আমি বললাম, গল্পটি উপাদেয়, কিন্তু বাঙালির সঙ্গে গরমিলের এতে আছে কোন চিজ? রমজান খান বললেন, বাঙালি আপন দেশে বসে এভারেস্টের গায়ে ফিতে না লাগিয়ে চূড়োয় চড়তে গিয়ে খামোকা জান না দিয়ে ইংরেজকে বাতলে দেয়নি এ দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়। আমি বললাম, হ্যাঁ, কিন্তু নাম হয়েছে ইংরেজের। আহমদ আলী শুধালেন, তাই বুঝি বাঙালির চটে গিয়ে ইংরেজকে বোমা মারে? আমি অনেকক্ষণ ধরে ঘাড় চুলকে বললুম, সেও একটা অতি সূক্ষ্ম কারণ বটে, তবে কিনা শিকদার এভারেস্ট সাহেবকে বোমা মারেননি। রমজান খান উষ্মা দেখিয়ে বললেন, কিন্তু মারা উচিত ছিল। আমি বললাম, কিন্তু একটা সামান্য টেকনিক্যাল মুশকিল ছিল। নামকরণ যখন হয় শিকদার তখন কলকাতায়, আর মহামান্য স্যার জর্জ লন্ডনে পেনশন টানছেন। পাল্লাটা। পুরো পাঠান এবং নিম পাঠান একসঙ্গে হাঁ করে উঠলেন, শুধালেন, তার মানে? তবে কি ওই লোকটার তদারকিতেও এভারেস্ট মাপা হয়নি? আমি বললাম, না, কিন্তু আপনারা তাতে এত বিচলিত হচ্ছেন কেন? এই আপনাদের ভাই বেরাদরি তো কতবার কাবুল দখল করেছেন, আমার ঠিক স্মরণ নেই। কিন্তু এই কথাটা মনে গাঁথা আছে যে নাম হয়েছে প্রতিবারই ইংরেজের।
আর আপনারা যখনই হাত গুটিয়ে বসেছিলেন তখনই হয় ইংরেজ কচুকাটা হয়ে মরেছে, নয় আপনাদের বদনাম দিয়ে নিজেদের অপমান জ্বালার মতো মোটা মোটা মেডেল পরে ঢেকেছে। এই গেলবারে যখন দুখানা আকবর শাহী কামান আর তিনখানা জাহাঙ্গীরি বন্দুক দিয়ে আমানুল্লাহ ইংরেজকে তুলোধনো করে ছাড়লেন, তখনই ইংরেজ সারা দুনিয়াকে ঢাক পিটিয়ে শোনায়নি যে পাঠানের ফেরেববাজিতেই তারা লড়াই হারল? রমজান খান বললেন, বাঙালি এত খবর রাখে কেন? আমি বললাম, কিছু যদি মনে না করেন আর গোস্তাকি বেয়াদবি মাফ করেন, তবে সবিনয় নিবেদন, আপনারা যদি একটু বেশি খবর রাখেন তাহলে আমরা নিষ্কৃতি পাই। দুজনেই চুপ করে শুনলেন। তারপর আহমদ আলী বললেন, সৈয়দ সাহেব কিছু মনে করবেন না, আপনারা বোমা মারেন, রাজনৈতিক আন্দোলন চালান, ইংরেজ আপনাদের ভয়ও করে, এসব তো আরম্ভ হয়েছে মাত্র সেদিন। কিন্তু বলুন তো, যেদিন দুনিয়ার কেউ জানত না ফ্রন্টিয়ার বলে এক ফালতি পাথর ভর্তি শুকনো জমিতে একদল পাহাড়ি থাকে, সেদিন ইংরেজ তাদের মেরে শেষ করে দিত না যদি পারত? ফসল ফলে না, মাটি খুঁড়লে সোনা চাঁদি কয়লা তেল কিছুই বেরোয় না, এক ফোঁটা জলের জন্যে ভোর হবার 3 ঘন্টা আগে মেয়েরা দল বেঁধে বাড়ি থেকে বেরোয়। এই দেশ কামড়ে ধরে পড়ে আছে মূর্খ পাঠান কত যুগ ধরে, কত শতাব্দী ধরে, কে জানে। সিন্ধুর ওপারে যখন বর্ষায় বাতাস পর্যন্ত সবুজ হয়ে যায়, তার হাতছানি পাঠান দেখেনি? পুরো বইয়া ভেজা ভেজা হাওয়া অদ্ভুত মিঠে মিঠে গন্ধ নিয়ে আসে। আজ পর্যন্ত কত জাত তার নেশায় পাগল হয়ে পূব দেশে চলে গিয়েছে। যায়নি শুধু আফ্রিদি মোহাম্মদ। লড়াই করে যখন ইংরেজ এদেশকে উচ্ছন্ন করতে পারল না, তখন সে প্রলোভন দেখায়নি? লাখ লাখ লোক পল্টনে ঢুকল, ইংরেজের ঝান্ডা এদেশে উড়ল বটে, কিন্তু তার রাজত্ব ওই ঝান্ডা যতদূর থেকে দেখা যায় তার চেয়েও কম। আর পল্টনে না ঢুকে পাঠান করতই বা কি? পাঠান মোগল আমলে তাদের ভাবনা ছিল না। পল্টনের দরওয়াজা খোলা, অথচ মোগল পাঠান এই গরিব দেশের গায়ে গায়ে ঢুকে বুড়ার রুটি কাটতে চায়নি, বৌঝিকে বিদেশি হারাম কাপড় পরাতে চায়নি। শাহানশাহ বাদশাহ দিন দুনিয়ার মালিক দিল্লির তখ্তনসীন সরকারি আলা যখন হিন্দুস্তানের গরম বরদাস্ত করতে না পেরে এদেশ হয়ে ঠান্ডা সবুজ মোলায়েম কাবুল শহরে যেতেন, পাঠান তখন তাকে একবার তসলিম দিয়ে আসত। শাহানশাহ খুশ, পাঠান তার। বাদশাহের মীর বক্সি পেছনের তানজাম থেকে মুঠা মুঠা আশরাফি রাস্তার দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন। জিন্দাবাদ শাহানশাহ জাহানপানার চিৎকারে খাইবারের দুদিকের পাহাড়ের টক্কর খেয়ে খেয়ে আকাশ বিদীর্ণ করে ক্ষুধাতালার পাদানি গিয়ে যখন পৌঁছত, তখন সে প্রশংসাধ্বনি লক্ষ কণ্ঠের নয়, কোটি কোটি কণ্ঠের। সে আশরাফি আজ নেই, পর্বতগাত্রে প্রশংসারও প্রতিধ্বনিত হয় না। কিন্তু ওই পাথরের টুকরোগুলো পাষাণ পাঠান আপন ছাতির খুন দিয়ে এখনো স্বাধীন করে রেখেছে, তাই তার নাম এখনো নো ম্যানস ল্যান্ড। পাঠান আর কি করতে পারত বলুন? আমি অত্যন্ত লজ্জা পেয়ে বারবার আপত্তি জানিয়ে বললুম, আমি সে অর্থে কথাটা বলিনি, আমি ভদ্র সন্তানদের কথা ভাবছিলুম, এবং তারাও কিছু কম করেননি। তারা অসন্তোষ প্রকাশ না করলে পাঠান সেপাই হয়তো আমানুল্লাহর বিরুদ্ধে লড়ত। আহমদ আলী বললেন, ভদ্র সন্তানদের কথা বাদ দিন, এই অপদার্থ শ্রেণী যত শীঘ্র মরে ভূত হয়ে আজরাইলের দফতরে গিয়ে হাজিরা দেয় ততই মঙ্গল। রমজান খান আপত্তি জানিয়ে বললেন, ভদ্র সন্তানদের লড়ার কায়দা আর পাঠান সিপাহীর লড়ার কায়দা তো আর এক ধরনের হয় না। সময় যেদিন আসবে তখন দেখতে পাবেন আমাদের অপদার্থ আহমদ আলী কোন দলে গিয়ে দাঁড়িয়েছেন। আমি আহমদ আলীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালুম। আহমদ আলী বললেন, আমি সব কথা ভালো করে শুনতে পাইনি, একটু কালা। খোদা তাআলাকে অসংখ্য ধন্যবাদ। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইয়ামুস সফর নিসফুস সফর, অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলায়ও একই প্রবাদ প্রচলিত আছে, যেখানে বলা হয় উঠোন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান। আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। 8 দিনের দিন
সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় নিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, এখন মনে হলো আমি ভয়ঙ্কর একা। ভয়ঙ্কর একা এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানি বলুন, এইসব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়েই ব্যস্ত। শুনেছি কাবুলের বাইরেও নাকি পুলিশ আছে, কিন্তু আফগান আইনে খুন পর্যন্ত এখনও ঠিক কগনিজেবল অফেন্স নয়। রাহাজানির সময় যদি আপনি পাঠানি কায়দায় চটপট উপুড় হয়ে শুয়ে না পড়েন, তাহলে সে ভুল অথবা গোয়ার্তুমির খেসারত দেবেন আপনি। রাস্তাঘাটে কি করে চলতে হয় তার তালিম দেওয়া তো আর আফগান সরকারের জিম্মায় নয়। কিপ টু দ্য লেফট তো আর ইংরেজ সরকার আপনাকে স্কুলে নিয়ে গিয়ে শেখায় না। এবং সর্বশেষ বক্তব্য, আপনি যদি নিতান্ত প্রাণটা দিয়েই দেন, তবে আপনার আত্মীয় স্বজন তো রয়েছেনই, তারা খুনের বদলা নিলেই তো পারেন। একটা বুলেটের জন্য তো আর তালুক মুলুক বেচতে হয় না, পারমিটও লাগে না। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এইসব দেশে এইরকম কথাই কয়। তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ, আর 5টা দেশ যখন খুন খারাপের প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে, এই ভেবে 2-4টে পুলিশ 2-1 দিন অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। যদি দেখে আপনার আত্মীয় স্বজন কাতব কান্তা দর্শনে বুঁদ হয়ে আছেন, অথবা শোনে যে খুনি কিংবা তার সুচতুর আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনকে চাকচিক্যময় বিশেষ বিরল ধাতু দ্বারা নাক কান চোখ মুখ বন্ধ করে দিয়েছে, আপনার জীবনের এই 3 দিনের মুসাফিরিতে কে 2 ঘন্টা আগে গেল, কে 2 ঘন্টা পরে গেল, কে বিছানায় আল্লাহ রাসুলের নাম শুনে শুনে গেল, কে রাস্তার পাশের নয়াঞ্জলিতে খাবি খেয়ে খেয়ে পাড়ি দিল, এইসব তাবৎ ব্যাপারে বিন্দুমাত্র বিচলিত না হন, তবে বিবেচনা করুন মহাশয়, পুলিশ কেন মিছে আপনাদের তথা খুনি এবং তস্য আত্মীয় স্বজনদের মামলায় আরও ঝামেলা বাড়িয়ে সবাইকে খামোকা বেফায়দা ঝুট ঝামেলায় জড়াবে। নির্বিকল্প বৈরাগ্য তো আর আপনাদের একচেটিয়া কারবার নয়, পুলিশও এই সার্বজনীন সার্বভৌমিক দর্শনে অংশীদার। তবে হ্যাঁ, আলবৎ এই নশ্বর সংসারে মাঝে মাঝে রুটিগোস্তেরও প্রয়োজন হয়। সরকার যা দেন তাতে সবসময় কুলিয়ে ওঠে না। খুনির আত্মীয় স্বজনকে যখন মেহেরবান খোদাতালা ধন দৌলত দিয়েছেন, তখন আফগান পুলিশকে আর দোষ দিয়ে কি হবে? কিন্তু একটা বিষয়ে আফগান সরকার সচেতন, রাহাজানির যেন বাড়াবাড়ি না হয়। বুখারা, সমরকান্দ, সিরাজ, তেহরানে যদি খবর রটে যায় যে আফগানিস্তানের রাজবর্ত অত্যন্ত বিপদসংকুল, তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে ও আফগান সরকারের শুল্ক হংস স্বর্ণডিম্ব প্রসব করা বন্ধ করে দেবে। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘ দাড়ি, পরে জানতে পারলুম রাতকানা। বাঁ দিকে আফগান সরকারের এক কর্মচারী, পেশাওয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্যে। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া কোনো ভাষাই জানেন না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন, তবে তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। তখন তিনি ফরাসির যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। তখনও যদি আপনি তার বক্তব্য না বোঝেন, তবে তিনি উর্দু ঝাড়েন। শেষটায় এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলবার ঝকমারি তিনি আর কত পোহাবেন। অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। তারও পরে বুঝতে পারলুম ভাষা বাবদে ভদ্রলোকের এই দুর্বলতা কেন, যখন শুনতে পেলুম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারের চাকরি পেয়েছেন। আমার সঙ্গে 2 দিন একাশনে কাটাবেন। আমি যদি কাবুলে গিয়ে রটাই যে তিনি গণ্ডুস জলের সফরী, তাহলে বিপদ আপদের সম্ভাবনা। কিন্তু তার এই ভয় সম্পূর্ণ অমূলক ছিল। তার অজান্তে বড় কর্তাদের সবাই জানতেন ভাষার খাতে তার জ্ঞানের জমা কতটুকু। তবু যে তিনি চাকরিতে বহাল ছিলেন তার সরল কারণ, অন্য সবাই ভাষা জানতেন
তার চেয়েও কম। এই তত্ত্বটি কিন্তু তিনি নিজে বুঝতে পারেননি। সরল প্রকৃতির লোক, নিজেদের অজ্ঞতা ঢাকতেই এত ব্যস্ত যে পরের অজ্ঞতা তার চোখে পড়ত না। গুণীরা বলেন, চোখের সামনে ধরা আপন বজ্রমুষ্টি দূরের হিমালয়কে ঢেকে ফেলে। বাসের পেটে একপাল কাবুলি ব্যবসায়ী, পেশাওয়ার থেকে সিগারেট, গ্রামোফোন রেকর্ড, পেলেট বাসন, ঝাড় লণ্ঠন, ফুটবল, বিজলি বাতির সাজ সরঞ্জাম, কেতাব, পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। আফগান শিল্প প্রস্তুত করে মাত্র 3 বস্তু: বন্দুক, গোলাগুলি আর শীতের কাপড়। বাদবাকি প্রায় সব কিছুই আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকে। এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। সেসব পরের কথা। আগের দিন পেশাওয়ারে 114 ডিগ্রি গরম পড়েছিল ছায়াতে। এখন বাস যাচ্ছে যেখান দিয়ে, সেখান দিয়ে দূরবীন দিয়ে তাকালেও একটি পাতা পর্যন্ত চোখে পড়ে না। থাকার মধ্যে আছে এখানে ওখানে পাথরের গায়ে হলদে ঘাসের পোঁচ। হোস্টেলে স্টোভ ধরাতে গিয়ে এক আনাড়ি ছোকরা একবার জ্বলন্ত স্পিরিটে আরও স্পিরিট ঢালতে গিয়েছিল। ধপ করে বোতলে স্টোভে সর্বত্র আগুন লেগে ছোকরার ভুরু, চোখের লোম, মোলায়েম গোঁপ পুড়ে গিয়ে কুঁকড়ে মুকড়ে এক অপরূপ রূপ ধারণ করেছিল। এখানেও যেন ঠিক তাই। মা ধরণী কখন যেন হঠাৎ তার মুখখানা সূর্যদেবের অত্যন্ত কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে আগুনের এক থাবড়ায় তার চুল ভুরু সব পুড়ে গিয়ে মাটির চামড়া আর ঘাসের চুলের সেই অবস্থা হয়েছে। এরকম ঝলসে যাওয়া দেশ আর কখনো দেখিনি। মরুভূমির কথা আলাদা, সেখানে যা কিছু পড়বার মতো সেসব আমাদের জন্মের বহু পূর্বে পুড়ে গিয়ে ছাই হয়ে উড়ে চলে গিয়েছে মরুভূমি ছেড়ে। সার হয়ে নূতন ঘাস পাতা জন্মাবার চেষ্টা আর করেনি। সূর্যদেব সেখানে একচ্ছত্রাধিপতি। এখানে নগ্ন বিভৎস দ্বন্দ্ব। দ্বন্দ্ব বলা ভুল, এখানে নির্মম কঠোর অত্যাচার। ধরণী এদেশকে শস্য শ্যামল করার চেষ্টা এখনো সম্পূর্ণ ছাড়তে পারেনি। প্রতি ক্ষীণ চেষ্টা বারে বারে নির্দয় প্রহারে ব্যর্থ হচ্ছে। পূর্ববঙ্গের বিদ্রোহী প্রজার কথা মনে পড়ল। বারবার তারা চরের উপর খড়ের ঘর বাঁধে, বারবার জমিদারের লেঠেল সব কিছু পুড়িয়ে দিয়ে ছারখার করে চলে যায়। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন ভ্রমণ কাহিনী সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে। আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।